ফাইবার মাইগ্রেশনে গতকাল আমরা হচ্ছে কোন পর্যন্ত পড়েছিলাম জানো? গতকাল আমরা টাইপস পর্যন্ত মোটামুটি পড়েছি। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কথা বলা হচ্ছে না, ইলেকট্রিক্যালের কথা বলা হচ্ছে। এখন আমাকে বলো তো এই যে ইলেকট্রিক্যালের সাথে টেক্সটাইলের একটা সম্পর্ক আছে না, এই সম্পর্কটা কি আসলে? এখানে যে বলা হয়েছে যে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ টেক্সটাইল ফাইবার, এখানে একটা কথা বলা হয়েছে। তাহলে এখানে বুঝতে হবে যে ইলেকট্রিক্যালের সাথে একটা টেক্সটাইলের একটা রিলেশন আছে। সেই রিলেশনটা আসলে কি? দেখো আমরা যখন টেক্সটাইল একটা জিনিস পড়েছিলাম, আমরা যখন ফ্রিকশন পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। কি ছিল? স্ট্যাটিক ইলেকট্রিসিটি না? স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি ছিল বলো তো? কি বলেছিলাম? স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ। তো স্থির বিদ্যুৎ আমি বলেছিলাম যে ফ্রিকশনের ক্ষেত্রে স্ট্যাটিক কিসে বলেছিলাম? ফ্রিকশনের জন্য স্ট্যাটিক ইলেকট্রিসিটি কম রাখা উচিত। কেন কম রাখা উচিত তার কারণটা বলেছিলাম। কারণ কি মনে আছে যে ফ্রিকশনের ক্ষেত্রে যদি আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি কম রাখি সেক্ষেত্রে টেক্সটাইলের ক্ষেত্রে কি অ্যাডভান্টেজ আছে আমরা জানা আছে? না স্যার। আচ্ছা বলেছিলাম যদি ফ্রিকশন কমানো হয়, ফ্রিকশনের ক্ষেত্রে যদি স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি করা হয়, রিডিউস করা হয়, তাহলে কি হবে বলো তো? যদি ফ্রিকশন বেশি হয় তাহলে কি সুতার স্ট্রেন কমে যাবে, সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ফাইবার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু ফ্রিকশনের ক্ষেত্রে যদি স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিডিউস করা হয় তাহলে কি হবে? সুতার যে স্ট্রেন আছে, স্ট্রেন অথবা বলা হয় কোয়ালিটি ভালো থাকবে। আমি তোমাদের বলেছিলাম এটা কোথায় দেখা যায়, সেটা আমি বলেছিলাম যে ইয়াং ডাইং আমরা যখন করি, ডাইং যখন আমরা করি, ডাইংয়ের ক্ষেত্রে হার্ড উইন্ডিং সেকশন আছে। কি উইন্ডিং সেকশন? হার্ড উইন্ডিং। মনে রাখবেন এই হার্ড উইন্ডিং এ কি করা হয়? হার্ড উইন্ডিং এ যখন সুতাটা বেশি দিনের মধ্যে চালানো হয় তখন আমরা এই সুতার সাথে মোম লাগাই দিই, মানে মোম ইউজ করি। এই মোম ইউজ করার উদ্দেশ্য হচ্ছে সুতাটা যখন মোমের মধ্যে পাস করা হবে তখন কি হবে? মোমটা গলে যাবে কিন্তু সুতার গুণগত মান অক্ষুণ্ণ থাকবে বা বজায় থাকবে। এখন দেখো সেখানে কি ফ্রিকশন হচ্ছে না, তখন কিন্তু চার্জ সৃষ্টি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে খুব স্থির অবস্থায় বিদ্যুৎ। যেমন মাথায় আমরা যখন চিরুনি দিই বা হচ্ছে আমরা ছোট ছোট যে কাগজের টুকরা আছে যখন উপরে তুলতে থাকি কি হয়? স্থির বিদ্যুতের সৃষ্টি হয়। অথবা আমরা যখন দুই হাতে জোরে ঘষি তখন কি একটা স্থির বিদ্যুতের সৃষ্টি হয়। সেই কথাটা বলা আছে। আমরা যখন সুতা মেশিনে চালাই তখন কি হয় বলতো? এই ফ্রিকশনটা যদি আমরা কমাইতে না পারি তাহলে এই যে ফ্রিকশনের ফলে কি হয়? সুতা ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য বলা হয়েছে যে ইলেকট্রিক্যালের সাথে টেক্সটাইলের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। কারণ কি? চার্জ মানে কি? ইলেকট্রিক্যালের সম্পর্ক, তাই না? এই জন্য বলা হয়েছে যে ইলেকট্রিক্যালের সাথে টেক্সটাইলের একটা গভীর সম্পর্ক আছে। দেখো এখানে তিনটা প্রপার্টিজ নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর প্রপার্টিজ হচ্ছে ডাইইলেকট্রিক প্রপার্টিজ, দুই নম্বরটা হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, আর হচ্ছে স্ট্যাটিক প্রপার্টিজ। আমরা হচ্ছে রেজিস্ট্যান্স শব্দটা তো আমরা জানি সবাই। রেজিস্ট্যান্স মানে কি? সবাই পড়ে আসছে আমরা, যদি খেয়াল নেই আমাদের। রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ। কি বললাম? রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ। রোধ মানে কি? রোধ কাকে বলে? কোন একটা পরিবহনের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ করা হয় সেটাকে বাধাপ্রাপ্ত হয়, সেটাকে কি বলা হয়? রোধ বলা হয়। রোধের কি বলা হয়েছে? রোধের একক হচ্ছে ওহম, তাই না? রোধের একক কি? ওহম, তাই না? তাহলে কি হয়? মাঝে মাঝে আমরা দেখি যে বাসা বাড়িতে বিদ্যুৎ চলে যাওয়ার কারণটা কি? যখন এই ট্রান্সমিটারের মধ্যে যখন বিদ্যুৎটা পাস করা হয় মাঝে মাঝে কি বিদ্যুৎ প্রবাহের ঘাটতি দেখা যায়, মানে বাধাপ্রাপ্ত হয়। যখন বাধাপ্রাপ্ত হয় তখন কারেন্টটা চলে যায়, সেটা হচ্ছে রোধ। রোধের কারণে আমরা দুই ধরনের রোধ করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। রোধ কয় ধরনের? দুই ধরনের। কি কি বলতো? রোধ হচ্ছে শ্রেণী রোধ, আর একটা হচ্ছে সমান্তরাল। শ্রেণীর ক্ষেত্রে কি ছিল বলতো? এই সম্পর্কগুলো লাগবে। শ্রেণীর ক্ষেত্রে আমরা বলেছিলাম শ্রেণী হচ্ছে আরএস, আরএস হচ্ছে সিরিজ, সিরিজ মানে হচ্ছে শ্রেণী। আমরা তো জানি তাই না? সিরিজ মানে হচ্ছে শ্রেণী, তাহলে হচ্ছে R1 প্লাস R2। অর্থাৎ শ্রেণী ক্ষেত্রে কি বলেছিলাম? শ্রেণী হলে RS ইকুয়াল টু সিরিজের ক্ষেত্রে কি বলেছিলাম? RS ইকুয়াল টু R1 প্লাস R2। ঠিক আছে, এটা কি হবে বলতো? একটা হচ্ছে সমান্তরাল আর একটা হচ্ছে কি? শ্রেণী, হরিজন্টাল, তাই না? এখন দেখো তাহলে R কি মানে কি? প্যারালাল। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে এটা। তাহলে কি হবে? শ্রেণী ক্ষেত্রে কি হবে? R1 প্লাস R2, এটা হবে কি? RS R1 বাই এবার মনে আছে তাই না? শ্রেণী আর হচ্ছে সমান্তরাল। তাহলে আমি কি বললাম? রোধ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে সমান্তরাল। শ্রেণীর ক্ষেত্রে হবে হচ্ছে সিরিজ RS, RS ইকুয়াল টু R1 প্লাস R2। R মানে কি? রোধ, রেজিস্ট্যান্স, তাই না? প্রথম বস্তু রোধ এত, দ্বিতীয় বস্তু রোধ এত, মানে যতগুলো থাকবে ওইভাবে আমরা কি করব? যোগ করব। আর এটা থেকে কি করব? 1/R1 1/R2 এভাবে কি কন্টিনিউয়াস
সমান্তরাল ভাবে যাবে, যাই হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে দেখো এখানে একটা কথা বলছি ডাইইলেকট্রিক প্রপার্টিজ। ডাইইলেকট্রিক শব্দের অর্থ কি এটা আমাদের একটু জানা উচিত, তাই না? কন্ডাক্টিভিটি আমরা জানি, কন্ডাক্টিভিটি কি? কন্ডাক্টিভিটি মানে হচ্ছে পরিবহন। আমরা পড়ে আসছি পরিবহন, পরিবাহী, অপরিবাহী এবং হচ্ছে অন্তরক, তাই না? এরকম পড়ে আসছি। পরিবাহী মানে হচ্ছে যেটার মধ্যে খুব সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে সেটাকে বলা হয় পরিবাহী, আর যেটার মধ্যে বিদ্যুৎ প্রবাহ করতে পারে না সেটাকে বলা হয় অপরিবাহী। এখন ডাইইলেকট্রিক শব্দের অর্থ হচ্ছে অন্তরক, যেটা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি অবস্থান করে সেটাকে কি বলা হয়? অর্ধপরিবাহী অথবা অন্তরক বলা হয়। অর্ধপরিবাহী অথবা অন্তরক বলা হয়, সেটাকে বলা হচ্ছে ডাইইলেকট্রিক প্রপার্টিজ। ঠিক আছে, তো ডাইইলেকট্রিক মানে কি? যেটা পরিবহন এবং অপরিবহনের মাঝামাঝি অবস্থান করে সেটাকে বলা হয় ডাইইলেকট্রিক প্রপার্টিজ। ক্লিয়ার? এটা নিয়েও আমরা আলোচনা করব। নাম্বার 2 হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, যেটাকে বলা হয় রোধ। অর্থাৎ কোন একটা বিদ্যুৎ পরিবহনের সময় বাধাপ্রাপ্ত হবে সেটাকে বলা হয় ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। ক্লিয়ার? কোন কোশ্চেন থাকলে বলতে পারো। নাম্বার 3 হচ্ছে স্ট্যাটিক প্রপার্টিজ। একটু আগে বললাম স্ট্যাটিক প্রপার্টিজের কথা, যে আমরা যখন ফ্রিকশন করছিলাম আমরা দেখছি যে ফ্রিকশনের ক্ষেত্রে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি করা দরকার? কমানো দরকার। কারণ হচ্ছে কি, যদি কমানো না হয়, এই যে ফ্রিকশনটা যদি বাড়ে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি যদি বেশি উৎপন্ন হয় তাহলে সুতা ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেটা ফাইবারের জন্য ফাইবার ড্যামেজ ঘটে। কি ঘটে? ফাইবারটা ড্যামেজ ঘটে। এই তিনটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এখন আসো আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এটা প্রমাণ আছে তোমাদের পরীক্ষার জন্য। এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই প্রমাণটা আমরা এখন দেখব। ঠিক আছে, প্রশ্নটা এভাবে থাকতে পারে, রাইট ডাউন দ্য রিলেশন বিটুইন ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ সলিড কন্ডাক্টর এন্ড ইনসুলেটর। এই প্রমাণটা সুন্দরমতো পরীক্ষায় লিখে দিতে হবে, 5 মার্কের জন্য পরীক্ষায় থাকবে। ক্লিয়ার? এখন আসো আমরা একটু বলি, কুলম্বের সূত্র কার ধারণা আছে অথবা নিউটনের সূত্র বা মহাকর্ষের সূত্র কার ধারণা আছে? মহাকর্ষের সূত্র কি ছিল বলো তো? নিউটনের তিনটা সূত্র আছে। মহাকর্ষের একটা সূত্র ছিল, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি লেখা যাবে বলো তো? g = m1 * by t স্কয়ার, তাই না? বড় g * m1 * by মহাকর্ষীয় ধ্রুবক। হ্যাঁ, এখন এই সূত্র থেকে একটা নিউটন কুলম্বের সূত্র আসছিল। কুলম্বের সূত্রের কি হবে? কি ছিল কুলম্বের সূত্র? হ্যাঁ, কুলম্বের সূত্রটা কি দাদা বলো তো? কি ছিল? তাহলে এখানে কি বলা ছিল? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। কুলম্ব মানে কি? চার্জ। তাহলে চার্জের কিছু কি হবে? কিউ q1 q2 by d স্কয়ার। তোমরা এই সব ভুলে গেছো না, চর্চা নাই এজন্য। q1 q2 by d স্কয়ার ছিল মানে, তাহলে কি দুটো চার্জ একে অপরকে কি করবে? আকর্ষণ করবে, তাই না? তাহলে q1 q2 পড়ে আসছে। আচ্ছা, আমাকে বলো তো প্লাস মাইনাস সবসময় কি করে বলো তো? প্লাস মাইনাস অ্যাকশন আকর্ষণ, আর মাইনাস মাইনাস কি করে? বিকর্ষণ। বিকর্ষণ ইংলিশ অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন তো আমরা জানি সবাই। আরেকটা আছে স্যার ডিস্ট্রাকশন। আচ্ছা, কি বলতো? রিপালস। ক্লিয়ার? এখন আসলে আমরা এই দুটো জিনিস করবো। আরেকটা জিনিস সম্পর্কে জানার দরকার, সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। আমরা কি জানি? ক্যাপাসিট্যান্স সম্পর্কে জানি, ক্যাপাসিট্যান্স সি। ধারকত্ব বলছিলাম, সেই ধারকত্ব থেকে প্রকাশ করা হয় কি দ্বারা? সি দ্বারা। আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানি, এপসাইলন নট। আমরা খুব বেশি বেশি টিপে আমরা যাইতে পারবো না, কারণ গেলে আবার ফিজিক্সের আরো ভিতরে যাইতে হবে। আমরা যতটুকু টার্মগুলো আছে টার্মগুলো দিয়ে প্রমাণটা করা শেষ করবো। এপসাইলন নট কি? ভেদনযোগ্যতা। আমরা বলেছিলাম শূন্যস্থানের ভেদনযোগ্যতা পড়েছিলাম, মনে আছে? শূন্যস্থানের ভেদনযোগ্যতা ছিল 8.852 × 10⁻12। এগুলি সব বলে গেছে। শূন্যস্থানের ভেদনযোগ্যতা এপসাইলন নট। আর হচ্ছে ক্যাপাসিটর মানে হচ্ছে ধারকত্ব, মানে পুরো একটা পরিমাণের মধ্যে কতটুকু বিদ্যুৎ যায় ধারণ করতে পারে। আমরা ট্রান্সফরমার আমরা জানি এসি কারেন্ট আর ডিসি মানে কি? এসি কি আর ডিসি কি বলো তো? এসি আর ডিসি কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এসি এন্ড ডিসি বলো? একটা হচ্ছে ব্যাটারি টাইপের, আর একটা হচ্ছে এসি মানে কি? এর পুনরূপ কি? আর ডিসি মানে কি? পুনরূপ। ডিসি
ডিরেক্ট কাট আর এসি মানে ভাই এয়ার কন্ডিশন বলো বলো এটা তোমরা অ্যাসাইনমেন্ট যতক্ষণ বলবো তারপর পরেরটা বলবো এসি মানে ডিরেক্ট কাট এসি মানে বলেন বলো What is the difference between AC and DC? বলো AC and DC কি? AC কারেন্ট মানে কি আর DC কারেন্ট মানে কি? বলো বলো এটা বলে আমাকে জানা লাগবে What is the difference between AC and DC? না জানলে হবে না ঠিক আছে যে ব্যাটারি দিকে দিকে আছে স্যার অ্যালটারনেটিভ কারেন্ট অ্যালটারনেটিভ না অল্টারনেটিভ কারেন্ট সার্চ দিয়ে দেখেন বানানটা দেখো উচ্চারণ ব্যবস্থা করে অল্টারনেটিভ কারেন্ট আর আছে AC মানে ডাইরেক্ট যেটা ডাইরেক্ট কোন লাইন হয় বলো তো ডিরেক্ট তো স্যার হচ্ছে ইয়া থেকে ক্লিয়ার করে ব্যাটারি ওটা হচ্ছে ডাইরেক্ট আর হচ্ছে AC ওই যে আমাদের বাসা বাড়িতে যেটা সেটা হচ্ছে AC তাই না আমাদের বাসা বাড়িতে কত ভোল্ট পর্যন্ত আমাদের জন্য নিরাপদ 220 ভেরি গুড 220 ভোল্ট পর্যন্ত আমাদের বাসা বাড়িতে নিরাপদ 220 এর উপরে দিলে কি হবে মাঝে মাঝে দেখো না ফ্রিজ নষ্ট হয়ে যায় কেন স্যার এই যে 220 এর উপর চলে 220 এর উপর থাকে চলে না, কারণ হ্যাঁ কন্ট্রোল করতে আচ্ছা এখন দেখো মোটামুটি আমরা যেটা বললাম যে ক্যাপাসিটিকে প্রকাশ করা হয় সি দ্বারা আর যেটা কথা বলা আছে এ হচ্ছে কি প্লেট অফ এরিয়া প্যারালাল এরিয়াকে প্রকাশ করা হচ্ছে এ দ্বারা আর হচ্ছে কি ডি মানে কি ডি মানে আমরা অলরেডি বললাম ডি মানে হচ্ছে ডিসটেন্স যেটা বস্তু বা দুটো চার্জের মধ্যে যে ডিসটেন্স সেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় আর এফ মানে কি এফ মানে হচ্ছে ফোর্স তো এফ ইকুয়াল টু q1 q2 বাই d স্কয়ার সেটা হচ্ছে কুলম্বের সূত্র থেকে আসছে এখন দেখো q1 আর q2 যেটা কথা বলা হচ্ছে দুটো চার্জ হ্যাঁ এখন বলা হচ্ছে আর কি মেটারিয়াল আছে আচ্ছা আমরা তো জানি কুলম্বের একক কি আরেকবার বলি কুলম্বের একক চার্জ নাকি চার্জের একক কুলম্ব চার্জের একক হচ্ছে কুলম্ব না কি? কুলম্বই চার্জের কুলম্বের একক চার্জ আপনি কনফিউশন কেন চার্জের একক কি নাকি কুলম্বের একক চার্জ কুলম্বের একক চার্জ চার্জের একক হচ্ছে কুলম্ব তোমরা এগুলো কি সব ভুলে গেছো মানে জি স্যার বলে গেছি স্যার 90% এই জিনিস এই চ্যাপ্টারগুলো পড়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমি আগে বলে রাখি একটু তোমরা হচ্ছে পড়াশোনা করার সময় একটু টার্মগুলো একটু দেখে নিও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আমি খালি বললে তো হবে না তোমাদের এগুলো টার্মগুলো শুনে জানা উচিত আচ্ছা যাও আমরা দেখো এখানে কি লিখছে আমি একটু ভিতরে আমরা যাবো না জাস্ট প্রমাণটা করে দেবো সি ইকুয়াল কি লেখা যায় বলো তো আমরা জানি সি ইকুয়াল কি লেখা যায় না সি ইকুয়াল হচ্ছে ধারাবর্ত গেলে কি লেখা যায় এপসাইলন নট বাই কি এপসাইলন নট বাই কি লেখা যায় কি এপসাইলন নট মানে কি শূন্যস্থানে ভেদনযোগ্যতা মানে কি পারমিয়াবিলিটি মানে কি ভিতরে প্রবেশ করার ক্ষমতা আর টি মানে হচ্ছে ডিসটেন্স টি মানে হচ্ছে ক্যাপাসিট্যান্স ক্লিয়ার তো সি ইকুয়াল আমরা কি লিখতে পারি এপসাইলন নট বাই টি ক্লিয়ার দুই নাম্বারটা কি লেখা আছে f ইকুয়াল টু q1 q2 বাই d স্কয়ার না কিন্তু এই d স্কয়ারের পরিবর্তে এই যে d স্কয়ার আছে না আমরা কি জানি f ইকুয়াল টু q1 q2 বাই d স্কয়ার এর পুরো সূত্র জানি এই d স্কয়ারের পরিবর্তে লেখা আছে 4 পাই এপসাইলন নট লেখা আছে তাহলে 4 পাই কি লেখা আছে এপসাইলন নট r2 r ধরা আছে রো হ্যাঁ এটা ধরা আছে এটা লেখার উদ্দেশ্য হচ্ছে এই যে d আছে d এর যে হচ্ছে ক্যাপাসিট্যান্স আছে এটা পরিবর্তে লেখা যায় 1/4 পাই এপসাইলন নট তোমরা যখন এই শূন্যস্থানে ভেদনযোগ্যতা করবা দেখবা ক্যাপাসিটর ওখানে লেখা আছে c ইকুয়াল টু এপসাইলন নট বাই d এটা রিপ্লেস করে আবার লেখা যায় 1/4 পাই এপসাইলন নট ক্লিয়ার এটা একটু আমরা একটু দেখে নিব পরের দিনে তোমাদের জন্য পড়ার মতো নাই তাহলে কি লিখতে পারি বলো তো ভ্যাকুয়াম মানে কি ভ্যাকুয়াম ভ্যাকুয়াম মানে কি এটা তো এমন একটা জায়গা যে এখানে কোনো বাতাস টাতাস কিছু না শূন্যস্থান এই যে বারবার করে চিল্লাতেছে ভ্যাকুয়াম মানে শূন্যস্থান তাহলে ভ্যাকুয়ামের ক্ষেত্রে ইকুয়েশন হবে c ইকুয়াল টু এপসাইলন নট a বাই d যেহেতু দুটো প্যারালালের কথা বলা আছে দুটো প্যারালাল প্লেট অফ এরিয়া তাহলে কি লেখা যাবে এটা লেখা যাবে ঠিক আছে তারপরে কি করা যাবে তাহলে আমি এখানে 4 নম্বর সমীকরণ কি লিখতে পারি বলো তো মানগুলো যদি আমি বসায় দেই তাহলে কি হবে q1 q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r2 জাস্ট ওখান থেকে কি করছে মানে মানটা বসায় দিয়েছে হ্যাঁ এখন দেখো এখানে কথা বলা আছে যে the permeability of the vacuum has the value of 8.854 × 10^12 একটু আগে কার কথা বলেছিলাম শূন্যস্থানে ভেদনযোগ্যতা ভ্যালু কত বলছিলাম 8.852 × 10^12 ফ্যারাডে আমরা জানি 1 ফ্যারাডের সমান কত কুলম্ব বলো তো কাছাকাছি যাচ্ছে বলো 1 ফ্যারাডের সমান কত কুলম্ব 1 ফ্যারাডের সমান 96500 কুলম্ব হ্যাঁ 96500 কুলম্ব এটা কিন্তু ল্যাব বুঝে থাকবে 1 ফ্যারাডের সমান কত কুলম্ব না 966500 কুলম্ব
লিখে রাখো 1 ফ্যারাডের সময় কত কুলম্ব 6500 কুলম্ব ল্যাব বুঝে থাকতে পারে তাহলে কত ক্যাপাসিটি নিকল সূত্রটা লেখো ক্যাপাসিটি সূত্র C = S0 / T বিদ্যুৎযোগ্যতা ভ্যালু কত এগুলা হচ্ছে ল্যাব বুঝে প্রশ্ন তোমাদের 8.854 10 12 তারপর হচ্ছে কুলম্বের সূত্র লিখো এটাও থাকতে পারে পরীক্ষা ক্লিয়ার এবার পারা যাবে তাহলে কি বলা আছে দেখো তাহলে শেষমেশ লেখা যায় যে epsilon r = epsilon naught this quantity is called the dielectric constant তাহলে কাকে বলে এখান থেকে প্রশ্ন থাকবে যে define dielectric constant কিভাবে লেখা যায় epsilon r / epsilon naught epsilon মানে কি ভেদনযোগ্যতা আর divided by epsilon naught মানে কি মানে শূন্যস্থানে ভেদনযোগ্যতা বাই শূন্যস্থানে ভেদনযোগ্যতা this called dielectric constant ক্লিয়ার যে আমরা ডাইরেক্টলি কনস্ট্যান্ট মানে কি যেটা একটু আগে পড়ে আসলাম পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি যেটা অবস্থান করে সেটাকে বলা হয় ডাইইলেকট্রিক সেটা দ্বারা কি যে তাহলে ভেদনযোগ্যতা এবং শূন্যস্থানে ভেদনযোগ্যতার মাঝামাঝি যেটা অবস্থান করে সেটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ক্লিয়ার কোনো কনফিউশন আছে এটা পরীক্ষা এইভাবে থাকতে পারে রাইট ডাউন দ্য রিলেশন বিটুইন ইলেকট্রনিক প্রপার্টিজ অফ সলিড কন্ডাক্টর এন্ড ইনসুলেটর পরীক্ষা সুন্দর মতো এই জিনিসটা লিখে দিতে হবে ক্লিয়ার কঠিন না সোজা সোজা আছে এখন সোজা জাস্ট খালি ভ্যালুগুলো বসাই দিবা আর পড়াই দিবা ঠিক আছে ক্লিয়ার পরীক্ষার দিন পারলে এখন আসো ডাইইলেকট্রিক প্রপার্টিজ নিয়ে আরো কিছু আলোচনা করি হ্যাঁ আচ্ছা পোলারাইজেশন পোলার আয়ন নাম শুনছো পোলার মানে কি পোলার ওই ডাইপোলার পানিগুলো ওই পোলার হ্যাঁ পোলার আয়ন কি পোলার কি আকর্ষণ করার ক্ষমতা নেই রাইট পোলারাইজেশন কি যে সকল বস্তু পানিতে কি H+ আয়ন দান করে পোলারাইজেশন হয় না পোলার আয়ন না থাকে কি হবে আকর্ষণ হবে এগুলো পড়ো না পোলারাইজেশন এটা কোর্সে না পোলারিস্টা আচ্ছা যাই হোক এখন দেখো ডাইইলেকট্রিক প্রপার্টিজ গুলো কি করে ডাইইলেকট্রিক প্রপার্টিজ ইফেক্ট দ্য পোলারাইজেশন ইন দ্য মিডিয়াম দিস ইজ রিভার্স ফিল্ড অর্থাৎ আমরা একটু আগে দেখলাম যে কোনো আকর্ষণ আর বিকর্ষণ হয় দুটো মাধ্যমের প্রয়োজন হয় না পোলারাইজেশনের উদাহরণটা এরকম যে পানি না পানি কিন্তু কি হয় বলতো H+ আর হচ্ছে OH- তাহলে আমি কি করতে পারি H+ আর হচ্ছে OH- যদি আমি রিঅ্যাকশন করি তাহলে কি হবে বলতো পানি হবে না তাহলে কয়টা মাধ্যমে দরকার হয় দুটো রিভার্স ফিল্ডের দরকার হয় একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ আয়ন পোলারাইজেশন মানে কোনো একটা বস্তু খুব সহজ কি করতে পারে রিঅ্যাকশন করতে পারে পোলারাইজ হতে পারে ঠিক আছে এই জিনিসগুলো একটু জানতে হবে এখন দেখো এই পোলারাইজেশন কেন ঘটে ঘটার দুইটা রিজন আছে কয়টা রিজন দুইটা পরীক্ষা থাকতে পারে মেনশন দা রিজন ঠিক আছে মানে কি রিজন কারণে হচ্ছে পোলারাইজেশন হয় ঠিক আছে এই পোলারাইজেশন হওয়ার রিজনটা কি সেটা কি হতে পারে দ্য অ্যালাইনমেন্ট অফ দ্য কি পার্মানেন্ট ডাইপোল ডাইপোল মানে কি ডাইপোল পানি তোমার মেরু ছিল মেরু কয়টা মাধ্যম থাকে মেরু ডাইপোল মানে হচ্ছে ডাইপোল মানে তো বোঝো ডাইপোল মানে এরকম মেরু বুঝতে বুঝছো এরকম একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস দুইটা মেরু আর কি ডাইপোল ট্রান্সমিটারে কি হয় ট্রান্সমিটারে কি থাকে বলতো আমরা যে ট্রান্সমিটার ইউজ করি দেখবা যে একটু পর পর ট্রান্সমিটার দিয়ে আসে ট্রান্সমিটার কি থাকে আসলে মেইনলি ট্রান্সমিটারের মধ্যে হচ্ছে বিদ্যুৎ হচ্ছে কি স্টোর করে রাখা আছে তাই না ট্রান্সফারে কি থাকে বিদ্যুৎ স্টোর করা এটা তো জানো যে বিদ্যুৎ কই নিম্ন থেকে উচ্চ থেকে প্রবাহিত হয় না উচ্চ ট্রান্সমিটার তো এটাই কন্ট্রোল করে মানে রাইট বিদ্যুৎ কন্ট্রোল করে মানে স্টোর করে রাখা আছে এখান থেকে বিদ্যুৎটা কি হয় সরবরাহ করা হয় মানে দুইটা পোল থাকে আমরা দেখি না পোল বলা হয় পোলের মধ্যে কি হয় ট্রান্সমিটার থাকে ওখান থেকে কিছু নির্দিষ্ট এরিয়া এলাকার মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হয় এখন এখানে কোশ্চেন আছে ধরো দুইটা মাঝে মাঝে অনেক দেখবা যে একটু ডিসটেন্স পর পর পোল দেওয়া আছে কেন এটা বলো তো ধরো আমি একটা পোল থেকে তো সব জায়গায় বিদ্যুৎ দিতে পারতাম এটা দেওয়া হয় না কেন বলো তো ওই যে বললাম যে ট্রান্সমিটারের বিদ্যুৎটা কি রাখে স্টোর করে রাখা আছে এটা কিন্তু কি লিমিটেড লিমিটেড মানে ধরো 10টা বারের জন্য একটা কি দেওয়া আছে পোল দেওয়া আছে এই পোলটা ওই পরিমাণ ট্রান্সমিটারে বিদ্যুৎ সঞ্চয় করতে পারে এখন ধরো যে ট্রান্সমিটারের যে ক্ষমতা এটা যদি অনেক বারের জন্য হয় তাহলে কি ট্রান্সমিটার নিতে পারবে না মাঝে মাঝে দেখবে ট্রান্সমিটার বাস্ট হয়ে যাবে কেন এটার উদ্দেশ্য হচ্ছে নিতে পারবে না যে স্টোর করে রাখা আছে তোমাকে ধরো তুমি 10 কেজি মিষ্টি খেতে পারবে একবারে তুমি 10 কেজি মিষ্টি খেতে পারবে তোমার কাছে 11 কেজি দেওয়া পারবা বাকি থেকে ওগুলাই ফেলবা ঠিক আছে ঠিক আছে এরকম হবে বুঝছো এই জিনিসগুলো আচ্ছা তাই যাই হোক কি বলে ডায়ালাইন হচ্ছে পার্মানেন্ট ডায়াপোল সাজেস ওয়াটার মলিকুল যেটা ওয়াটার মলিকুলের কারণে ঘটে কারণ আমরা অলরেডি দেখলাম পোলারাইজেশন হওয়ার জন্য দুইটা মাধ্যমের প্রয়োজন যেটাতে কি আছে পানি খুব সহজে
কি করতে পারে S প্লাস আয়ন আরেকটা হাইড্রোক্সিল গ্রুপ দিয়ে দেয় আরেকটা কি বলা আছে বলতো ডিউ টু সেপারেশন অফ দ্য চার্জের সেপারেশনের কারণে দেখো ডায়াগ্রাম করে দেয়া আছে দেখো অ্যাপ্লাইড ফোর্স তড়িৎ ক্ষেত্র করছিলা তোমরা ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্রে কাজ কি উৎপন্ন করা মানুষের তড়িৎ ক্ষেত্র কি কোন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কতটুকু বিদ্যুৎ উৎপন্ন হতে পারে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ওই যে বলা হয়েছে একটা ট্রান্সমিটার একটা তড়িৎ ক্ষেত্র কারণ এখানে ওই একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিন্তু বিদ্যুৎটা সঞ্চয় করে থাকে ঠিক আছে তাহলে এটা হওয়ার জন্য তাহলে কি বললাম এত প্রশ্ন করে চিন্তা করার দরকার না যে পোলারাইজেশন হওয়ার জন্য দুটো মাধ্যম প্রয়োজন একটা হচ্ছে ওয়াটার মলিকুল আর একটা হচ্ছে কি চার্জের সেপারেশন হইতে হবে সুন্দর করে লিখে দিতে পারবো না দুটো পয়েন্ট লিখে দেবো কি চিত্র হ্যাঁ চিত্র আঁকা যাবে এই যে পানি কিন্তু দেখাতে পারবো না এই পানি এটা কি পানি H2 তাহলে ও থেকে যদি আমরা প্লাস মাইনাস ওয়াটার মলিকুল একটা আর এটা কি দেখা যাবে একটা মাইনাস প্লাস এভাবে দেখা দিতে পারবো না দেখো একদিকে মাইনাস একদিকে প্লাস এটাকে বলা হয় ডাইপোল বা দ্বিমেরু বলা হয় কি বলা হয় ডাইপোল অথবা দ্বিমেরু বলা হয় ক্লিয়ার কোনো কনফিউশন আছে ওকে এখন আসো এই ডাইইলেকট্রিক প্রপার্টিসের ক্ষেত্রে কিছু কি করে ফ্যাক্টর এফেক্টিং ডাইইলেকট্রিক প্রপার্টিস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রাইট ডাউন দ্য ইফেক্ট অফ ডাইইলেকট্রিক প্রপার্টিস ডাইইলেকট্রিক প্রপার্টিস তাহলে প্রথম এক নাম্বারটা আসবে ফ্রিকোয়েন্সি মানে কি বলতো ফ্রিকোয়েন্সি কি কম্পাঙ্ক কাকে বলে কম্পাঙ্ক কি বলো এটা তো কম্পাঙ্ক কি মানে হার্টজ কম্পাঙ্কের একক দুইটা একক আছে কি বলতো একটা হার্ট মানে কম্পাঙ্ক তো মূলত সব বি ইকুয়াল টু কি a প্লাস না a প্লাস তাহলে এটা এখান থেকে বলা যাবে a ইকুয়াল টু কি কি করছে আবার বলেন f দিয়ে তো কম্পাঙ্ক প্রকাশ করে v ইকুয়াল টু কি এটা কি v মানে কি তরঙ্গ বেগ ইকুয়াল টু f বাই a ল্যাম্ডা তাই না f মানে কি ফোর্স আরে না কম্পাঙ্ক তো f মানে তরঙ্গ f দিয়ে কম্পাঙ্ক হার যত কম্পাঙ্কের দুই ধরনের একক আছে ঠিক আছে একটা হচ্ছে হার্টজ আর একটা হচ্ছে সাইকেল পার সাইকেল এটা দুই ধরনের বুঝছো আমরা একটা একটু জানতে হবে একটা হচ্ছে হার্টজ আর একটা হচ্ছে সাইকেল ইনভার্স 1 তাহলে বলো তাহলে কম্পাঙ্ক কাকে বলে f কাকে বলে f = 1/t একক সময় যে করা একক সময় যতগুলো কি স্পন্দন দেয় তাকে বলা হয় কম্পাঙ্ক কম্পাঙ্ক মানে কি কাঁপতে থাকে না থাকে শব্দ আসা যাওয়া এগুলো তো পড়ে আসছে হয়তো কমন পারতেছো না তাহলে আরো করা উচিত কারণ ক্লাসে আসা উচিত না তাই তো উচিত স্যার আসা উচিত ঠিক আছে এটা আন্দোলন ছাড়ার জন্য উচিত এখন দেখো নাম্বার 1 যেটা কি বললাম ফ্যাক্টর এফেক্টিভ ডাইইলেকট্রিক প্রপার্টিস এটা পড়ে তোমাদের আজকে লেকচার শেষ করে দেব একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি একটা মানে কি ফ্রিকোয়েন্সি কি বলছো বলো তো the frequency is applied force has an important effect the dielectric properties ঠিক আছে এটা কি at low frequency dipole line in the field reverse direction when the field reverse produces high permeability মানে কি বলছে বলো তো যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে কি চার্জ বেশি প্রবাহিত হবে কম প্রবাহিত হবে রিভার্স আচ্ছা তার আগে কমন করে একটু বলি আমাদের যে বিদ্যুৎ উৎপন্ন হয় কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় কেউ জানো আমাদের যে বিদ্যুৎ উৎপন্ন হয় কি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে একটা নাম শুনেছো তোমার কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় একটা কয়লা দেওয়া হয় আবার এক জায়গায় আছে গ্যাস দেওয়া হয় আর এটা কি কম আর যেমন রূপপুর পারমাণবিক টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপন্ন করে সবথেকে কম মজার বিষয় হচ্ছে কি পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় পানির স্রোত পানি তাহলে পানির স্রোত হ্যাঁ পানি টারবাইন যে ঘোরানো হয় কিভাবে পানির স্রোতকে কাজে লাগিয়ে হ্যাঁ এখন এখানে বলা আছে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি হবে যদি ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে চার্জের প্রবাহটা কি বেশি হবে ডাইইলেকট্রিক প্রপার্টিসের ক্ষেত্রে কি হবে বেশি হবে কি হবে না প্রত্যেকটা জিনিসের তো একটা হচ্ছে মানে রিজন আছে যে কেন বেশি হবে কেন কম হবে বলো কেন হবে এই দেখো বলা আছে দেখো লো ফ্রিকোয়েন্সি যদি লো ফ্রিকোয়েন্সি হয় সেখানে বলা আছে দ্য ডাইপোল লাইন আপনি দ্য ফিল্ড রিভার্স ডিরেকশন অন দ্য ফিল্ড রিভার্স যদি ফিল্ডটা রিভার্স হয় অর্থাৎ রিভার্স বলতে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ যে ডাইপোলের কথা বলেছিলাম সেটা যদি রিভার্স হয় সেখানে বলা আছে সো কন্ট্রিবিউশন ইজ হাই পারমিয়াবিলিটি যদি ফ্রিকোয়েন্সি কম হয় তাহলে কি প্রেজেন্ট যোগ্যতা কি হবে
বেশি হবে। ছোটাছুটিতে কি হবে? পারমিয়াবিলিটি বিদ্যুৎযোগ্যতা বেশি হবে। বেশি হবে বলতে এখানে বোঝায় যে দেখো প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট করে কি আছে, ধরো কম্পাঙ্ক যে দিতেছে ও কি বেশি দিবে, একটা কি বেশি দিতে পারবে? যখন তোমার কম্পাঙ্ক খুব বেশি পরিমাণে হবে, বস্তুটা কাটতে থাকলে কি হবে, একটা সময় পরে কি বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বোঝো তো? ধরো তোমাকে হচ্ছে মাঝে মাঝে দেখো না ক্রিকেট বল যেটা করা হয়, মাঝে মাঝে প্রচুর স্পিডে বল করা হয়, তখন আমরা কি করি, তখন দেখবা যে টাচ করে লাগিয়ে দিলে কি হয়ে যায়, চার্জ হয়ে যায় না? তো এরকম যে চার্জের ক্ষেত্রে কি হয়, মাঝে মাঝে দেখা যায় যে বিচ্যুত হয়, যে ইলেকট্রিসিটি শক খায় মানুষ। কেন বলো তো? মাঝে মাঝে যে ইলেকট্রিক শক খায় মানুষ মারা যায়। কেন মারা যায়? মারা যাওয়ার তো কথা না, নিজের লাইন আগে আমার হাতে দিল। মাঝে মাঝে মানুষ বলে না যে ওখানে কারেন্ট বেশি ধরছে। মাঝে মাঝে দেখো যে তারের মাঝে মাঝে ফল্ট হয়। কেন? ফল্টে যখন বিদ্যুৎটা যখন প্রবাহিত হয়, যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন আর ওটা নিতে পারে না, তখন তারটা পুড়ে যায়, তখন ওখানে তোমার ফল্ট হয়ে যায়। এই জন্য মানুষ মাঝে মাঝে কি হয়, সামান্য বিদ্যুতের শকে আঘাতে মানুষ কিন্তু মারা যায়। এই জিনিসগুলো কিন্তু সব কিন্তু মানে ব্যাখ্যা আছে, ফিজিক্সের ব্যাখ্যা যেটা সেটা কিন্তু আছে। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখবা। তারপর মশা, এখন মূলত মশার কথা কেন বলা আছে? মশা কি ইফেক্ট করে? আর্দ্রতা। মশা মানে কি? আর্দ্রতা। আর্দ্রতার কথা কেন বলা আছে মশার ক্ষেত্রে? পানি রিলেটেড কথা তো এটা আমরা স্যার কাজ বলো মশার কথা কেন বলা আছে? দেখো এখানে বলা আছে, দেখো আচ্ছা আমাদের যতগুলো ফাইবার আছে, অনেকগুলো ফাইবার আছে না? কি কি ফাইবার আছে বলো তো? ফাইবার ফাইবার তো ফাইবার কত ধরনের? দুই ধরনের। ফাইবার তো এমনি দুই ম্যানমেড কি কি? আর একটা ন্যাচারাল। ম্যান-মেড আর ম্যানমেড আর ন্যাচারাল। ন্যাচারাল। আচ্ছা ম্যানমেডের উদাহরণ কি? ওই যে নাইলন, তারপরে পলিস্টার, সিনথেটিক নাইলন, পলিস্টার, সিনথেটিক আইটেমস গুলো আছে। বলো কি? তারপরে কসমেটিক নাইলন, পলিস্টার। আর লাইলন পলিস্টার শিওর? জি স্যার। আর কি আছে? আরো আছে আচ্ছা সর্বপ্রথম আবিষ্কৃত ফাইবারের নাম কি? ম্যান-মেড ফাইবার। হ্যাঁ ম্যানমেড ফাইবার, সেটা কি নাম? ম্যানমেড ফাইবার কোর্স আছে তোমাদের? জি এই জন্য তো স্যার বলতে পারছেন না, এটা জীবনে ভিসকোস রিয়ন। ভিসকোস রিয়ন নামে হচ্ছে একটা ফাইবার আছে, এটা ম্যানমেড ডিসকোস ফাইবার দিয়ে কই যাবে? ডিসকোসের সাথে যে ময়েশ্চারের সম্পর্ক আছে। এটা কত সালে আসছে জানো? 1860 সালে। স্যার কোনটা শেষ স্যার? 1860 সালে। কোনটা শেষ স্যার? ইজিপ্ট, মিশর। মিশরে। বাংলাদেশ কিন্তু আসলে এখন বাংলাদেশে আসছে যে তোমার কটন আসছে, পলিস্টার বালিশটা টেবিল না, সব থেকে বেশি কটন কই থেকে আসে? মিশর থেকে। এই জন্য মিশরকে কটনের রাজা বলা হয়। ঠিক আছে, আচ্ছা যাও দেখো যেটা বলা আছে উলের ক্ষেত্রে the permeability is lower, this indicate that as the water molecule more tightly here cannot line up in the field, the behavior is marked as the low moisture content। আচ্ছা যেটা বলা আছে দেখো যতগুলো ফাইবার আছে ফাইবারগুলোর মধ্যে উল একটা ফাইবার, যে উল ফাইবারের পারমিয়াবিলিটি অনেকটা কি বেশি। ঠিক আছে, বেশি মানে কি এটার মধ্যে দিয়ে উলের মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎটা কি হতে পারে, পাস করতে পারে। ঠিক আছে, তাহলে উল একটা কি ডাইলেকট্রিক প্রপার্টিস। ডাইলেকট্রিক প্রপার্টিসের উদাহরণ হচ্ছে কাঁচ। কাঁচ নামে কিন্তু কাঁচ, কাঁচ হচ্ছে অন্তর হিসেবে কাজ করে, পরিবাহী এবং অপরিবাহী দুটি হিসাবে কিন্তু কাজ করে। কাঁচ পুরা সোনা কাঁচ। আচ্ছা এই ঠান্ডা পানি ঢাললে বাইরে ইয়ে হয়ে যায়, ওইটাই তো এমন কিছু। এগুলো পুরা সোনা। যাই হোক এত কনফিউশনে বোঝা যাবে না। যাই হোক মনে রাখো যে ডাইলেকট্রিক প্রপার্টিসে কি কি এফেক্ট করে। এক নাম্বারটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যদি বেশি ফ্রিকোয়েন্সি যদি কম হয় সেটার ক্ষেত্রে কি হবে, বিদ্যুতের কি হবে, পারমিয়াবিলিটি অনেক বেশি হবে। দুই নম্বরটা বলেছে ময়েশ্চার। ময়েশ্চারের ক্ষেত্রে অনেকগুলো ফাইবার আছে, তার মধ্যে একটা ফাইবার নিয়ে আলোচনা করা আছে, সেটা হচ্ছে উল ফাইবার। এই উল ফাইবারের ক্ষেত্রে কি হয় বলতো, এর পারমিয়াবিলিটি অনেক বেশি। ঠিক আছে, এটা হচ্ছে ডাইলেকট্রিক প্রপার্টি ক্ষেত্রে ইফেক্ট করে। তোমাদের পরীক্ষা এভাবে লিখতে পারো, তাও কিন্তু নাম্বার পাবা। ঠিক আছে, এইভাবে গণনা লিখতে হবে এমন তাহলে লিখে দিবা। যদি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি হয় সেক্ষেত্রে পারমিয়াবিলিটি কি হবে, যদি লো ফ্রিকোয়েন্সি হয় সেক্ষেত্রে পারমিয়াবিলিটি কি হবে। উল ফাইবারের ক্ষেত্রে যদি হাই ফ্রিকোয়েন্সি হয় সেক্ষেত্রে ময়েশ্চারের কি ইফেক্ট পড়ে, আর লো এর ক্ষেত্রে কি হবে সেই জিনিসটা লিখে দিলে পরীক্ষা হয়ে যাবে। এগুলো একটু ভালো করে পড়াশোনা করবে। ক্লিয়ার? এত রিডিং পড়া আসলে পসিবল। ক্লিয়ার? আজকে হচ্ছে এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ স্যার। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে বাকিটা পড়ব। ক্লিয়ার?